আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজার রাফা সীমান্ত ক্রসিং নিয়ে যা জানা দরকার। গভীর সমুদ্রে বিরল খনিজের সন্ধান পেল জাপান। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত 2। ডানপন্থী লরা ফার্নান্ডেস কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজার রাফা সীমান্ত ক্রসিং নিয়ে যা জানা দরকার। 2 বছরের কাছাকাছি সময় ধরে প্রায় বন্ধ থাকার পর সোমবার গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং দিয়ে পথচারীদের চলাচল শুরু হতে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি অংশ দখলে নেওয়ার পর থেকে ক্রসিংটি কার্যত অচল ছিল। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর দাবিতে এই পুনরায় খোলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং নিয়ে যা জানা দরকার। ফিলিস্তিনি বেসামরিক বিষয় সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট জানিয়েছে, ক্রসিংটি শুধু উভয় দিকের বাসিন্দাদের চলাচলের জন্য খোলা হবে। এএফপির ছবিতে দেখা গেছে, সীমান্তের মিশরীয় অংশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স। চিকিৎসাজনিত কারণে যাদের সরিয়ে নেওয়া হবে তাদেরই প্রথম বের হওয়ার অনুমতি দেওয়া হতে পারে। মিশরের সাথে সংযুক্ত রাফা ক্রসিংকে অনেক সময় গাজার প্রাণ রেখা বলা হয়। এটি একমাত্র সীমান্ত পথ যা ইসরায়েলের ভেতর দিয়ে নয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী তথাকথিত ইয়েলো লাইনের পেছনে সরে যাওয়ার পর ক্রসিংটি এখন ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় পড়েছে। গভীর সমুদ্রে বিরল খনিজের সন্ধান পেল জাপান। গভীর সমুদ্র অভিযানে ৬,০০০ মিটার গভীরতা থেকে বিরল খনিজ সমৃদ্ধ পলিমাটি উদ্ধার করা হয়েছে। মূল্যবান এই খনিজে চীনের ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ নেয়া। পরীক্ষামূলক অভিযানে এই খনিজের সন্ধান মেলে। সোমবার জাপান সরকার এ তথ্য জানিয়েছে। জাপানের দাবি, এত গভীরতায় সমুদ্রতল থেকে বিরল খনিজ আহরণের এটি বিশ্বের প্রথম প্রচেষ্টা। সরকারি মুখপত্র কেই সাতো বলেন, নমুনায় ঠিক কতটা বিরল খনিজ রয়েছে তা বিশ্লেষণ করা হবে। তিনি একে অর্থনৈতিক নিরাপত্তা ও সমন্বিত সামুদ্রিক উন্নয়নের দিক থেকে গুরুত্বপূর্ণ সাফল্য বলে উল্লেখ করেন। গত মাসে চিকিউ নামের একটি গভীর সমুদ্র খনন জাহাজ প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ মিনামি তরিসীমার উদ্দেশ্যে যাত্রা করে। ধারণা করা হয়, দ্বীপটির আশপাশের সাগরে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ মজুদ রয়েছে। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেন যে তাইওয়ানে হামলা হলে টোকিও সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। বেইজিং প্রয়োজন হলে শক্তি প্রয়োগে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার করেছে। এরই মধ্যে সম্ভাব্য সামরিক ব্যবহারের কারণে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের রফতানি জাপানে বন্ধ করেছে চীন। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত 2। রাশিয়া সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার 2 ফেব্রুয়ারি দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন। গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকভ টেলিগ্রামে বলেন, রাতে চালানো ওই হামলায় ইউক্রেন সীমান্তের উত্তরে সারিওস্কোল শহরের একটি আবাসিক ভবনে আঘাত লাগে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং ভবনটি আংশিকভাবে ধসে পড়ে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে কাজ করা উদ্ধারকারীরা 2 জনের লাশ উদ্ধার করেছেন। প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে মস্কোর প্রায় প্রতিদিনের বোমাবর্ষণের জবাবে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। মূলত জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করে হামলাগুলো চালানো হচ্ছে। ইউক্রেনে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু এলাকা অন্ধকার এবং তীব্র শীতে ডুবে গেছে। আর এই শীতে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর আগে রোববার 1 ফেব্রুয়ারি ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে খনি শ্রমিকবাহী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হন। 14 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু।
14 বছর পর বৃহস্পতিবার 29 জানুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষের মতে বাংলাদেশ থেকে আসা বিমানটি স্থানীয় সময় রাত 11টায় করাচি বিমানবন্দরে অবতরণ করে। এ সময় কর্মকর্তারা বিমানের যাত্রী ও ক্রুদের ঐতিহ্যবাহী জল স্যালুট দিয়ে স্বাগত জানান। কর্তৃপক্ষ এই ফ্লাইটটিকে দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে স্বাগত জানিয়েছে। এদিকে সিন্ধু প্রদেশের গভর্নর কামরান টেসরি বিমানবন্দরের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাথে সহযোগিতা কেবল বিমান চলাচলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য ক্ষেত্রেও প্রসারিত হবে। এর আগে ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে বলেছিল, পূর্ণ যাত্রীবাহী উদ্বোধনী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও অন্য কর্মকর্তারা ফ্লাইটটিকে বিদায় জানান। 14 বছর পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সংযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা যোগাযোগ বৃদ্ধি, পর্যটন প্রচার এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ জোরদার করার ক্ষেত্রে ঢাকা-করাচি রুটের গুরুত্বের ওপর জোর দেন।